আচ্ছা, তথাগত দেবলীনা মানেই কি তার মানে এখন সবসময় হেডলাইন, মানে যদি একসাথে দেখা যায় তাহলে সেটা হেডলাইন হচ্ছে? কিন্তু যখন থেকে আমার আর তথাগত স্বাদ আলাদা হলো, বিশেষ করে সেলিব্রিটিদের ক্ষেত্রে এটা বলাই হয় যে এদের নাকি এক মহিলা বা এক পুরুষে ভালো লাগে না। কি বলবেন? আচ্ছা, ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ আছে? কাস্টিং কাউচ থাকা মানে তার আরেকটা দিক আছে, মানে তুমি পুরোপুরি সেফ। দেবলীনা খুব কষ্টে আছে, ভেতরে খুব কষ্টে আছে, তাই বাইরে এই কথাগুলো বলে লোকের কাছে একটা অন্য ইমেজ দেওয়ার চেষ্টা করছে, সেটা ঠিক না। একজন 10টা না কেন, একজন 100টা বিয়ে করবে, আপনার কি? তিনি একজন আদ্যপান্ত পজিটিভ মানুষ, ইন্ডাস্ট্রিতে নয় নয় করে যার 30টা বছর হতে চলল, একজন দক্ষ সাবলীল অভিনেত্রী যার আলাদা করে কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। নিউজ নাও কথোপকথনে স্বাগত জানাচ্ছি অভিনেত্রী দেবলীনা দত্তকে। দেবলীনা, থ্যাংক ইউ আজকে আমাদের টাইম দেওয়ার জন্য। ধন্যবাদ। তুমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, এখন কিরকম চলছে দিন? এখন ডেলি সোপের ব্যস্ততাটা নেই, কারণ আমি ডেলি সোপ থেকে একটু বিরতি নিয়েছি। আবার ফিরবো খুব শিগগির, কারণ বেশ কিছু ছবি, বড় ছবিতে কনসেন্ট্রেট করছি, আমার ডিরেকশনটা প্ল্যান করছি, সেটা স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে, প্রচুর ইভেন্টস করছি, তো এইসব নিয়ে একটু ব্যস্ত। তবে সেই ব্যস্ততাটা সবসময় ডেলি সোপের থেকে কম ব্যস্ততা। সোশ্যাল মিডিয়াতে খুব কনসেন্ট্রেট করছি আমি ইদানিং। হ্যাঁ, আসছি সোশ্যাল মিডিয়াতে। সাম্প্রতিককালে দেখছিলাম তোমাদের একটা প্রোগ্রাম ছিল, তুমি আর তথাগত এক জায়গায় গেছো শিলিগুড়িতে। হ্যাঁ, তো সেটা নিয়েও এখন বেশ চর্চা হচ্ছে, কি বলবে? স্পেকুলেশনস হচ্ছে যাকে বলা যায় আর কি, যে আমি আর তথাগত শিলিগুড়িতে গেছি, আমি আর তথাগত, দেবলীনা তথাগত শিলিগুড়ি, শিলিগুড়ি দেবলীনা তথাগত, কেন গেছে সেই প্রশ্নটা আর কেউ করছে না। প্রবাবলি আমার ধারণা সেই প্রশ্নটা কেউ চাইই না করতে, কারণ দেবলীনা তথাগত শিলিগুড়ি গেছে এটা নিয়ে স্পেকুলেশনে যাবতীয় যা কিছু লেখা যায় এবং করা যায় সেটাই পছন্দ করছেন লোকজন, সেই জন্য তারা জানতেই চায় না, কারণ জানতে চাইলে স্পেকুলেশনের জায়গাটা বন্ধ হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে পেশাগত দিক থেকে আমরা গিয়েছিলাম, আমরা পারিশ্রমিকের বিনিময়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম যেখানে আমরা বিচারক ছিলাম এবং আমরা শো স্টপার ছিলাম, এবং সাপোর্ট করতে গিয়েছিলাম কাকুলি পাল বলে একজন গৃহবধূ, যিনি তার 9 বছরের মেয়েকে নিয়ে অ্যাবিউজড একটা বিয়ে থেকে বেরিয়ে এসে সংসার সামলে, মেয়ে সামলে, একটা ছাপোষা গৃহবধূ কিভাবে ইভেন্টস করে গোটা শিলিগুড়ির গৃহবধূদের উদ্বুদ্ধ করছে নিজেদের আইডেন্টিটি তৈরি করার জন্য। মূলত কাকুলিকে সাপোর্ট করতে গিয়েছিলাম, যে খুব শিগগির কলকাতায় এসেও অনুষ্ঠান করবে, কলকাতার বাসিন্দারাও তারা অনুষ্ঠান দেখতে পাবে খুব শিগগির, যে কারণে তোচন আঙ্কেলও গিয়েছিলেন, তোচন ঘোষও আমাদের সঙ্গে গিয়েছিলেন, এবং শাইন ফিউচার একাডেমিকেই সাপোর্ট করতে আমাদের যাওয়া, কিন্তু পেশাগতভাবে যাওয়া আর কি। কাজ আমরা একসাথে করব না এমন কথা কখনো বলিনি। পশুদের ক্ষেত্রে আমরা এখনো একসাথে ঝাঁপিয়ে পড়ি, যখন যেখানে যা ঘটে, আমাদের মধ্যে কোনো টক্সিসিটি তো নেই, ফলে এত স্পেকুলেশনের কোনো দরকার নেই। খুব সাধারণ একটা ঘটনা যে তথাগত একজন পেশাদার অভিনেতা, আমি একজন পেশাদার অভিনেত্রী, আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা সমমনস্ক, আমরা একটি কাজে শিলিগুড়ি গিয়েছিলাম, এইটুকুই, এর বেশি কিছু নয়। আচ্ছা, তথাগত দেবলীনা মানেই কি তার মানে এখন সবসময় হেডলাইন, মানে যদি একসাথে দেখা যায় তাহলে সেটা হেডলাইন হচ্ছে? হ্যাঁ, সেটা তো আমি দেখছি, সেটা কি তুমি কনসিয়াসলি এনজয় করো? আসলে হেডলাইন হওয়া বিষয়টা না, আমাদের এনজয় করা বা না করার ঊর্ধ্বে, কারণ যখনই ঠিক করেছিলাম অভিনেত্রী হব, তখনই জানতাম যে হেডলাইন হওয়াটা পার্ট অ্যান্ড পার্সেল অফ একজন অভিনেত্রীর জীবনের পার্ট অ্যান্ড পার্সেল, কাজে ওটাতে আমি এনজয় করব করব নার ঊর্ধ্বে এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হেডলাইন হবে। তো হেডলাইন হওয়ার কিন্তু আরেকটা অর্থ হয়, সেটা একটা পজিটিভ দিক, সেটা আমি সবসময় যেহেতু পজিটিভ দিকটা দেখতে পছন্দ করি, যে জনগণ আমাকে ভালোবাসেন, জনগণ তথাগত কেউ ভালোবাসেন, না হলে আমরা হেডলাইন হতাম না আর কি। জনগণের ভালোবাসাটাকেও গ্রহণ করতে হবে, সেটাকে একেবারে নিগেট তো আমি করতে পারি না, আমাদেরকে নিশ্চিতভাবে ভালোবাসেন বলেই হেডলাইন হয়, তো সেই ভালোবাসাটাকে আমি অ্যাকসেপ্ট করি, আমি ভালোবাসি।
তো সেই কারণেই যখন ভুলভাল স্পেকুলেশন হয় আমি পছন্দ করি স্পষ্ট করে বলে দিতে যে এইটা সাদাটা সাদা কালোটা কালো, স্পেকুলেশনের দরকার নেই কোনো। এই সূত্র ধরেই যদি বলি, এখন একটা অদ্ভুত ভাবে সোশ্যাল মিডিয়া ট্রোলিং এর যুগ। হ্যাঁ, যেরকম সেরকম ভাবে যা কিছু ভাবে কে কখন ট্রোলিং এর মধ্যে পড়বে, বিশেষ করে তোমরা যারা সেলিব্রিটি, তারা হয়তো মানে সত্যি খুব একটা স্বাভাবিক ঘটনা, সেটাও ট্রোলিং হচ্ছে, এবং সেখানে যে ধরনের কমেন্ট, যে ধরনের নেগেটিভ কমেন্টস, ভালোবাসার দিকটা তো ঠিকই আছে, তোমাদের সকলে খুব ভালোবাসে, তোমাকে ভীষণই পছন্দ করে, কিন্তু কিছু কিছু সময় ভীষণভাবে এই নেগেটিভ কমেন্ট গুলো, সেগুলো নিয়ে তুমি কি বলবে? মানে এটা মনকে কতটা ভারাক্রান্ত করে? একটু করে না আমাকে ভারাক্রান্ত, কারণ আমি এনজয় করি ট্রোলিং। হ্যাঁ, আমি এনজয় করি, ওটাও ভালোবাসা। আমার মনে হয় যে আমার ফ্যানেরা বা যখন আমাকে যারা ভালোবাসেন, যারা আমাকে দেবলীনা দত্ত করে রেখে দিয়েছেন এত বছর ধরে, আমার খুব কাছের, বুঝতে পারি আমি, আমার কথা বুঝতে পারেন তারা, মানে বুঝতে পারেন, আমার খুব ভালো লাগে। কিন্তু যারা ট্রোল করে তারাও ফ্যান, মানে আমার ফ্যানেদেরকে আমি কখনো দেখিনি আমার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি পর্যবেক্ষণ করে প্রত্যেকটা সুতো মেপে, মেকআপের প্রত্যেকটা লাইন মেপে, আমার একটা চুলও যদি এদিক থেকে ওদিক হয়, যেভাবে আমাকে যারা ট্রোল করছেন আমার পেছনে সময় দেন, আমার ভিডিওটা যেভাবে তারা দেখেন, এবং তারপরে তাদের ক্রিয়েটিভিটি খাটিয়ে নিজের জীবনকে থামিয়ে দিয়ে নিজেদের সময় নষ্ট করে আমার পেছনে ট্রোল করার জন্য সময় দেন, এটাকেও এক ধরনের অবসেশন বলে, যেটা তাদের যে শিল্পীর প্রতি রয়েছে তাদেরকেই তারা ট্রোল করবেন। কাজেই আমি ব্যাপারটা এনজয়ই করি, আমি ট্রোলিং এর কমেন্টস গুলো পড়ি, মাঝে মাঝে তারা ভীষণ ক্রিয়েটিভ হয়ে যান, আমি দেখেছি। ক্রিয়েটিভ হয়ে গিয়ে তারা অদ্ভুত কথাবার্তা লিখতে শুরু করেন, যেগুলো আমি ভাবি যে এই ক্রিয়েটিভিটি যদি তারা জীবনে অন্য কিছুতে কাজে লাগাতেন তাহলে তারা সত্যিই উন্নতি করতে পারতেন। কিন্তু আমার একটা কথা এট দ্য এন্ড অফ দ্য ডে সবসময় মনে হয় যে দেখো, একেবারে যদি কোনো কাজ না থাকে, আমার একেবারেই আমি বেকার বসে আছি জীবনে, এবং আমার জীবনে প্রচুর ফ্রাস্ট্রেশন, কিছু তো একটা করতে হবে, তখন ট্রোলিংটাতে করে অনেকটা সময় তারা জীবনের নিজেদেরকে এন্টারটেইন করে রাখতে পারে। তো আমি যদি সেই এন্টারটেইনমেন্টের কারণ হই, আমার তাতে কোনো আপত্তি নেই। মানে ট্রোলার যেটা বলছে সেটা বলে ট্রোলার তার পরিচয় দিচ্ছে, আমার নয়। আমার কোনো লেনাদেনা নেই পাশের বাড়ির পঞ্চু কি বললো আমাকে। খুব ভালো বললে, তুমি একজন পজিটিভ মানুষ, তাই পুরোটাই পজিটিভ ভাবে ব্যাখ্যা করছো। না, ইট ইজ পজিটিভ, আমি বলছি ইট ইজ পজিটিভ। কিন্তু কিছুদিন আগেই একটা সামান্য শাড়ির আঁচল নিয়েও যেভাবে একটা বিতর্কের সৃষ্টি হলো, এবং সেই বিতর্ক নিয়ে তো নতুন ভাবে কিছু বলার নেই, কিন্তু একজন অভিনেত্রী হিসাবে তুমি কি সত্যিই মনে করো যে মমতার কথাটা নিয়ে বলছো? হ্যাঁ, একদম অতটাই কনসিয়াসলি, দেখো আলাদা আলাদা প্রত্যেকের মতামত থাকতেই পারে, এক একজন এক এক ভাবে যার যার নিজস্ব চিন্তা ভাবনায় বিশ্বাসী হতেই পারে, কিন্তু সেই ছোট একটা কথা সেটা যেভাবে বাড়লো, এবং পরবর্তীকালে দেখা গেল আমরা অনেক অভিনেত্রীকেই দেখলাম যারা হয়তো মমদির সাথে খুব অ্যাটাচড, তারা প্রচুর কাজ করেছে একে অপরে, সেটা বলছেও, কিন্তু জাস্ট বিকজ দুজনের মতামত আলাদা বলে রীতিমতো সেই সম্পর্কগুলো কোথায় গিয়ে একটা নাড়া খেয়ে গেল। যে আজকাল যেরম হয়েছে যে শাড়ি পরবো কিন্তু আমার আঁচলটা প্রপারলি থাকবে না, আমার আঁচলটা এইখান থেকে যাবে, এটা না আমি না বুঝতে পারি না। আগে আমরা রাস্তার যাদেরকে আমরা ওই রকম, মানে ক্ষমা করবেন এটা বলছি বলে, যে রাস্তার মেয়ে বলতাম, যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম, তারা ওই রকমভাবে দাঁড়াতো। এই যে আমার এইটা নিয়ে বক্তব্য, এই যে মমদি একটা কথা বলে, প্রথমত হচ্ছে মমদি একজন ইন্ডিভিজুয়াল, মমদির প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তো ইউনিক, তুমি ইউনিক, আমি ইউনিক, একদম আমার মতো সমমনস্ক একজন মানুষ যদি আমার পাশে বসে থাকে সেও ইউনিক, একেবারে এক তো কোনো মানুষ হতে পারে না, কোনোদিন হয় না। তো মমদির মতো করে ইউনিক বেশ করেছেন যেটা বলেছেন, কিন্তু মমদি কি বললেন সেই কথাটার সেন্টেন্সটার ভিত্তিতে সোশ্যাল মিডিয়া যেভাবে তিলকে তাল করলো, এবং সেই সোশ্যাল মিডিয়ার লেখার ভিত্তিতে
যাচাই না করে, তার জুতোয় পা না রেখে, তার ব্যাকগ্রাউন্ড না দেখে, তার বড় হয়ে ওঠা না দেখে তিনি এক্স্যাক্টলি কি বলেছেন, বহু মানুষ আছে যারা কমেন্ট করেছেন মমদের ইন্টারভিউটা শোনেনি, শুধু সোশ্যাল মিডিয়াতে দেখেছেন একজন লিখলো, ও আচ্ছা আমাকে লিখতে হবে, তার লেখাটা পড়ে আবার আরেকজন বললো আমাকে আরো কড়া করে লিখতে হবে। আমি তো আগে শুনলাম মমদি কি বলছেন, সেটাকে যদি চুলচেরা বিচার করি তাহলে খুব স্পষ্ট উনি কি বলছেন। কাজী ওনার জুতোয় পা রেখে উনি যে কথাটা বলছেন সেটা ওনার দিক থেকে একদম ঠিক। আমি কেউ না ওনাকে বাধ্য করতে যে তুমি ঠিক আমার মতো করে ভাবো। কিন্তু সমাজ পুরো দ্বিধা বিভক্ত হয়ে গেল দু ভাগে। হ্যাঁ। কেউ বলছে যে হ্যাঁ, যাদের কাছে এগুলো খুব নর্মাল, এখনকার যুগের যারা জেনারেশন, হ্যাঁ। যারা পোশাককে নিয়ে অতটাও মানে যারা খুব জেনারেল ভাবে নর্মাল ভাবে ইউজ করে, হ্যাঁ। তো এবং আরেক পক্ষ যারা হ্যাঁ। এই পোশাকটাকে শালীন অশালীন, যারা শুধু একটা মেয়েকে হ্যাঁ, পোশাকের উপর ডিপেন্ড করে রীতিমতো একটা মেয়েকে বলা হচ্ছে তার চরিত্র নিয়ে, কি বলবে? পোশাকের ওপর ডিপেন্ড করে মেয়েদের চরিত্র নিয়ে যারা কথা বলে, আমি আবার বলবো তারা নিজেদের পরিচয় দিচ্ছে, মেয়েটি নয়। তার কারণ হচ্ছে, আমি একটা স্পষ্ট কথা বলি, তুমি আমার সামনে দুটো রং ধরলে, একটা সাদা একটা কালো, আমাকে বললে এক ঝলকে দেখে বলো দেবলীনা তুমি কোনটা দেখতে পাচ্ছ, আমি যেটা দেখতে পাবো প্রথমেই সেটা আমার পরিচয়। ওই যে কাগজে দুটো রং আছে, আমি যদি সাদাটা দেখতে পাই, কালোটা হীনমন্যতায় ভুগবে না যে আমায় কেন দেখতে পেলো না, কারণ সেটা আমার চোখ, আমার মনন, আমার বড় হওয়া, আমার পরিচয়। মেয়েদের পোশাকের ভিত্তিতে যারা মেয়েদের চারিত্রিক ভাবে জাজ করেন, তারা তাদের বড় হয়ে ওঠা, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের মানসিকতা, সেইটার প্রকাশ পাচ্ছে তাদের কথা শুনে। তার কারণ হচ্ছে যে এটাই, আমি যেটা বলবো সেটা আমার পরিচয়, আমি যার সম্পর্কে বলবো তার ভারী বয়ে গেছে। কাজী মেয়েরা নিজেদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে তুমি কি পোশাক পরবে কি পরবে না, সেটা কোনোভাবেই আর একজন তোমার পোশাক নিয়ে কি বললো সেটার ভিত্তিতে তো হতে পারে না, তোমার নিজের ভিত্তিতেই হবে। আরেকজন সেটা নিয়ে যেটা বলবে সেটা বলে সে তার নিজের পরিচয় দেবে। যেরকম ভোর 4টের সময় যদি আমি বেরোই, আমি আরেকজন লোককে দেখলে আমি ভাববো হয়তো খুব আর্লি কল টাইম আছে, ম্যাজিক আওয়ারে শট নিতে হবে তাই বেরিয়েছে অভিনেতা, তুমি মনে করবে খুব আর্লি একটা কিছু কাভারেজ করার আছে নিশ্চয়ই প্রেসের, একজন চোর মনে করবে নিশ্চয়ই চোর চুরি করতে বেরিয়েছে। তো ইট ইজ জাস্ট দ্যাট। ঠিক, শুধু পোশাক নয়, বিয়ে কে কতবার করেছে তার উপরও অনেক কিছু, যারা যে দুটো মানুষ সংসার করলো বা যে দুটো মানুষ মনে করছে যে আর এই রিলেশন থেকে যা কিছু আসবে, টক্সিকই আসবে, তার থেকে বেটার আলাদা থাকা, এটা যার যার নিজস্ব একদম একটা পার্সোনাল ব্যাপার। কিন্তু সেখানেও মানুষ রীতিমতো দাগিয়ে দিচ্ছে, সেখানেও চরিত্র নিয়ে কথা, মানুষটা ভালো না, একসাথে এরা থাকতেই জানে না। বিশেষ করে সেলিব্রিটিদের ক্ষেত্রে এটা বলাই হয় যে এদের নাকি এক মহিলা বা এক পুরুষে ভালো লাগে না। কি বলবে? এখানে আমি এই কথাটাই বলবো যে সবাই এরকম লেখেন না, অনেকে আবার সেটার, আমি যখন ট্রোলিং হয় আমি দেখি যে সেখানে আবার কিছু পাঠক পাঠিকা আছেন যারা সেটার প্রতিবাদ করে, যে আপনারা যে এই কথাটা বলছেন, আপনারা কি ওনার জুতোয় পা রেখেছেন, আপনারা কি জানেন যে ওনাদের আসল গল্পটা কি? আমার আসল গল্পটা ঠিক কি সেটা তো আমি ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। কাজে যে যাই বলুক সেটা কিছুতেই ঠিক হতে পারে না, কারণ সে জানে না আমার গল্পটা কি। তো ফলে যারা যারা এই সম্পর্ক নিয়ে বলেন না যে একটা মেয়েকে নিয়ে থাকতে পারে না, একটা যে এটা লিখছে তুমি জানবে, আমি এটা একেবারে লিখে দিচ্ছি যে এরা না একটা মেয়েকে নিয়ে থাকতে পারে না, সে নিজে আসলে একজন সঙ্গীকে নিয়ে থাকতে পারে না। যে এটা লিখছে যে এদের চরিত্র ভালো না, তার চরিত্র ভালো না, সে নিজে যেটা ভাবে যেটা বোঝে সে সেটাই আরেকজনকে ভাববে। একদম তোমার মন, তোমার বক্তব্য, তোমার দৃষ্টিভঙ্গি তোমার আয়না, এটা তোমার রিফ্লেকশন। কাজী এটা যারা একটা বিচ্ছেদ বা একটা বিয়ে নিয়ে যারা খুব স্বতঃস্ফূর্তভাবে কমেন্ট করে ফেলেন, জাজ করে ওই মানুষগুলোকে যে এরা তো সংসার করতেই জানে, এরা তো ভালোবাসতেই জানে না, এরা তো 10টা বিয়ে করে, এরা থাকতেই পারে না, কারণ তারা নিজেরা ওটা পারে না, হয়তো তারা এক্সিকিউট করতে পারছে না, তারা এমন সমাজে একটা রয়েছে যে তারা চট করে তাদের বিয়েটা ভেঙে দিতে পারছে না, বা তাদের আরেকজনকে বিয়ে করতে ইচ্ছে হলেও করতে পারছে না, সেই ফ্রাস্ট্রেশন থেকে তারা আরেকজনের জীবনের ভেতর ঢুকে গিয়ে তাদেরকে ট্রোল করতে শুরু করে। কিন্তু এটা কিন্তু তাদের মানসিকতা। আবার যারা এটা লিখছে যে আমরা তো ওদের জুতোয় পা দিইনি, ওরা যদি এটা করে ভালো থাকে ভালো থাকুক না, তারা নিজেরা আসলে ভালো আছে,
তাই জন্য তারা এটা লিখছে। কাজে এন্টায়ারলি তোমরা তোমাদের নিজেদের ছবি দিচ্ছ, আর একজন 10টা না কেন, একজন 100টা বিয়ে করবে, আপনার কি? আমি বলছি আপনার কি? ধরুন একজন সারা জীবনে 100টা বিয়ে করলো, স্যার চার্লস চ্যাপলিন 7টা বিয়ে করেছিলেন। আমি বলছি স্যার চার্লস চ্যাপলিনকে আমি, উনি যে দেবতুল্য একজন শিল্পী, আমার কাছে ওটাই কনসার্ন। আমার জীবনে কোনো প্রভাব হলো কি উনি 7টা বিয়ে করেছেন বলে? করেননি তো। আপনার কি প্রবলেমটা কি ভাই? দাদা ভালো থাকুন না নিজের জীবনে, অন্যের জীবনে উকি মারা বন্ধ করুন, দেখবেন জীবনটাই সুন্দর হয়ে যাবে। অনেকক্ষণ কন্ট্রোভার্সি নিয়ে কথা হচ্ছে, এবার একটু ভালোবাসার দিকে এগোই। সাম্প্রতিককালে মানে বেশ কিছু জায়গায় তুমি সেলফ লাভ কথাটা বলছো, এটা একটু জানবো কি বলতে চাইছো? বলতে যেটা চাইছি সেটা হচ্ছে সেলফ লাভ ব্যাপারটা আসলে আলাদা করে বলার কথাই না, কারণ সেটাই স্বাভাবিক যাপন হওয়ার কথা, সেটাই স্বাভাবিক হওয়ার কথা, যেটা আমরা ভুলে যাই। যেটা স্বাভাবিকভাবেই আর কি জীবন যাপন যখন চলতে চলতে আমরা ভুলে যাই যে আমরা একমাত্র তখনই আমরা সবাই কি চাই, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের কাছের মানুষ, যাদেরকে নিয়ে আশেপাশে নিয়ে আমরা জীবনটা কাটাতে চাই আর কি, তারা সবাই খুব ভালো থাকুক, তারা সুস্থ থাকুক, তারা সুখে থাকুক, শারীরিক এবং মানসিক সব রকম ভাবে। এটা আমরা দেওয়ার চেষ্টা করে যাই, কনস্ট্যান্টলি করার চেষ্টা করে যাই, কোনো রকম নজর নিজের দিকে না দিয়ে। এবারে এটা কোনোভাবেই করা সম্ভব না যতক্ষণ না একটা অবসেসিভ ভালোবাসা নিজের প্রতি তৈরি হচ্ছে। এটা আমি অবসেসিভ ভালোবাসাই বলবো, কেননা নিজের যত্ন নেওয়া ঠিক একটা ছোট্ট শিশু, মানে আমাদের প্রত্যেকের ভেতরের শিশুটা না আজীবন, শেষ জীবন পর্যন্ত শিশুই থেকে যায়। প্রথমে আমাদের মায়েরা আমাদের যত্ন করেন, তারপর আমরা আস্তে আস্তে যখন অ্যাডাল্ট হয়ে যাই তখন মা বাবার ওইভাবে হাতে করে যত্ন করার অবকাশটা থাকে না, তখন না নিজেদের ভেতরে শিশুর প্যারেন্টিং করতে হয়। ওই শিশুটা আমাদের দিকে মুখ তুলে সারা জীবন তাকিয়ে থাকে যে আমায় একটু দেখো, আমায় একটু যত্ন করো, যেটা আমরা করি না। ফলে আমরা আমাদের কাছের মানুষদেরও ভালো রাখতে পারি না। তো সেলফ লাভ বলতে আমি এইটা বোঝাচ্ছি যে সবার আগে সর্বপ্রথম নিজের মানসিক এবং শারীরিক হেলথের যত্ন নেওয়া। হেলথ ফ্রিক আমি ভীষণ, মানসিক এবং শারীরিক দুটো হেলথেরই যত্ন নেওয়া। এবং এই যত্নটা যখন আমরা নিতে শুরু করব খুব রিলিজিয়াসলি, আমি এই প্রফেশনে আছি আমাকে রোগা থাকতে হবে তাই আমি, ওটা না, ওটা তো প্রেশার হয়ে গেল। আমি বলছি নিজেকে ভালোবেসে যত্ন নেওয়া এবং নিজের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা, এই সেলফ লাভটা ততক্ষণ অবধি সেটারকে প্র্যাকটিস করা যতক্ষণ না আমি একা বলে কিছু হয় জীবনে আর বুঝতে পারবো না। মানে ম্যাক্সিমাম মানুষের যেটা প্রবলেম হয় জীবনে সেটা হচ্ছে একা থাকতে পারে না। আমি একা আছি, যাপনটা আমার একা, মানে সেটা খুব দুঃখের। তাই যদি হয় তার মানে আমাকে নিয়ে আমার মেজর প্রবলেম আছে। আমি একা আছি মানে তো আমি নিজের কোম্পানিতে আছি, আমার একটা গান শোনা আছে, আমার একটা সিনেমা দেখা আছে, আমার একটা বই পড়া আছে যেটা আমার নিজের সাথে, বা আমার নিজেকে নিয়ে চর্চা করার আছে যেটা আমার নিজের সাথে। আমার অসম্ভব ভালো লাগে একা একা কফি শপে বসে কফি খেতে। বেশিরভাগ মানুষকে তুমি এটা বলবে আরে কি দুঃখ একা না। ইভেন একা থাকা মানে একটা ট্যাগলাইন, নিঃসঙ্গতা, মানে একা মানে নিঃসঙ্গ। একা থাকা মানে ভীষণ ভাবে নিজের সঙ্গে থাকা। মানে তুমি ভাবো আমি একা আমার সঙ্গে আছি, সেটাকে নিঃসঙ্গতা ট্যাগ দিয়ে দেওয়া মানে নিজেকে কতটা হেনস্থা করা। যদি আমি নিজেকে পছন্দ করছি না, এক্সিস্টেন্সটাকেই, পুরো অস্তিত্বটাকেই অস্বীকার করছি। আমি বলছি আমি একা, আমার কেউ নেই, তার মানে আমিও আমার জন্য নেই। একটা জিনিস আমি সবাইকে বলছি, আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখতে পাবে না, বিশ্বাস করো সে কোনো দিন তোমাকে ডিচ করবে না। নিজের আনন্দের জন্য শুধু সেই মানুষটার উপর ভরসা করো, আর কারোর উপর ভরসা করো না, কোনদিন আশাহত করবে না তোমাকে। ইট সেলফ লাভ, আর এটা ট্রুথ, এটা আমি বলি বা আমি না বলি, তোমরা মানো বা তোমরা না মানো, এটাই সত্যি। আচ্ছা, এইটা কি ধরো আমরা তো প্রতিনিয়ত বিভিন্ন রকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই। নিশ্চয়ই জীবনের কোন এক্সপিরিয়েন্স, মানে ধরো তুমি আজকে যে কথাগুলো বলছো, হয়তো তুমি 5 বছর আগে এই কথাগুলো বলো না, আমি এরকম সেটাই আমি বলছি। এই রিয়েলাইজেশনটা ডেফিনেটলি তোমার লাইফের এক্সপিরিয়েন্সই দিয়েছে তোমাকে। নিশ্চয়ই 100বার। কোন জায়গা থেকে তুমি মনে করলে যে আমার এই চেঞ্জেস গুলো হলো? আমি এরকম ছিলাম তো নাই আর কি, আমি বরং সেলফ লাভটা বুঝতামই না।
একরকম বলা যেতে পারে। কিন্তু যখন থেকে আমার আর তথাগত স্বাদ আলাদা হলো, তখন থেকে আমার একটা নতুন রকম যাপন শুরু হলো। সেই যাপনটা যখন শুরু হলো তখন আমার কাছে দুটো অপশন ছিল, চয়েস। আমি সবসময় বলি লাইফ ইজ আ চয়েস, চয়েস, চয়েস। আমি সবসময় বলি আমার চয়েস, আমার লাইফটা ঠিক কেমন হবে। প্রতি মুহূর্তে আমাদের কাছে দুটো করে চয়েস থাকে, আমাদেরকে দেখতে হবে যে আছে পজিটিভ চয়েসটা। তো তখন আমার কাছে দুটো চয়েস ছিল, একটা হচ্ছে যে নিজেকে নিঃসঙ্গ ভেবে একেবারে ভেঙে গুড়িয়ে যাওয়া, আর একটা ছিল নিজেকে আবিষ্কার করা, নিজের সঙ্গে যে যাপন সেটা আবিষ্কার করা। তো আমি স্বাভাবিকভাবেই দ্বিতীয়টা বেছে নিলাম এবং বেছে নিয়ে আমি কিছু পড়াশোনা শুরু করলাম। যেরকম আমি থিক নাথান, আমার এক খুব কাছের বন্ধু আমাকে প্রথম থিক নাথান পড়তে দিলেন। তিনি বহু বহু বছর জেলে বসে বসে যা লিখেছেন, তিনি গত হয়েছেন এই 2 বছর হলো, ওনার বই পড়তে শুরু করলাম। কিছু মানুষ আছেন, খুব খুব গুণী ব্যক্তি আছেন যাদেরকে আমি ফলো করতে শুরু করলাম। আইনস্টাইন খুব ডিটেলে ইন্ট্রিকেটলি পড়তে শুরু করলাম, কেননা আইনস্টাইন এইটা যে একটা সায়েন্স, এটা আমি সেলফ লাভের কথা বলছি, এটা যে একটা সায়েন্স, এবং যে এনার্জিটা আমি ইউনিভার্সকে দেবো, ইউনিভার্স এক্সাক্ট সেই এনার্জিটা আমাকে ফেরত দেবে। কাজের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে, সব ক্ষেত্রে যেটা আমি দেবো ইউনিভার্স ঠিক সেটা ফেরত দেবে। এটা যে একটা পিওর সায়েন্স, এটা অনেক মানে আইনস্টাইন ওনার সময় লিখে গেছেন। সেগুলো পড়তে শুরু করলাম, করে চর্চা শুরু করলাম। চর্চা শুরু করে, এটা শুরু করার মুহূর্তটা খুব সহজ হয় তা নয়, নিজের ভেতরে এটাকে আত্মস্থ করার জন্য প্র্যাকটিস করতে হয়। আমি প্র্যাকটিস করতে শুরু করলাম। তার জন্য ব্রহ্ম মুহূর্তে উঠে আমি মেডিটেশনও করতাম। 3টে থেকে 5টা যে ব্রহ্ম মুহূর্ত, ছোট্ট একটা সময় 10 মিনিট মেডিটেশন করতাম। কিন্তু যখন এটা আত্মস্থ হয়ে যায় তখন এটা না একটা পরম আনন্দের অনুভূতি। এই কথাটা আমি যতবার যখনই কোনো ইন্টারভিউতে বলেছি ততবার আমি এরকম কমেন্টস পেয়েছি যে আপনি ভ্রান্ত ধারণা নিয়ে আছেন, আপনি ডিনায়েলে আছেন, আপনি অমুক আছেন, আপনি তমুক আছেন। আমি তাদের ক্ষেত্রে শুধু এইটুকুই বলবো যে আমি দ্রুত আরোগ্য কামনা করতে পারি যে আপনারা খুব শিগগির এই অনুভূতিটা অনুভব করুন। তাহলে বুঝতে পারবেন যে আসলে জীবনটা কতটা সুখের, এবং আপনার আশেপাশের কাছের মানুষকে আপনি কিভাবে কতটা সুখী রাখতে পারবেন সেলফ লাভটা বুঝতে পারলে। তো সেই জন্য একটু পড়াশোনা, একটু প্র্যাকটিস, এগুলো করতে হবে। পড়াশোনাটা মূলত ভীষণ ইম্পর্টেন্ট। এটা তো একটা ভাস্ট সাবজেক্ট, একদম। এই সাবজেক্ট নিয়ে বহু বহু যুগান্ত ধরে মানুষ লিখেছেন। তো সেটা করতে হবে। সেটা না করলে আপনাদের মনে হতে পারে যে আমি ভ্রান্ত ধারণায় বাস করছি, কিন্তু আমি সাজেস্ট করবো এই পড়াশোনাটা যারা পুরো ভরা সংসার নিয়ে সংসার করছেন তাদেরও করা উচিত, সংসারটাকে আরো সুখের করার জন্য। যেটা তুমি বলছো একদমই ঠিক, কিন্তু তোমার এই পজিটিভিটিটাও আমি বহু সময় কমেন্টে দেখেছি, সবাই নয় গুটি কয়েক, কিন্তু এটাই বলছে যে দেবলীনা খুব কষ্টে আছে, ভেতরে খুব কষ্টে আছে, তাই বাইরে এই কথাগুলো বলে লোকের কাছে একটা অন্য ইমেজ দেওয়ার চেষ্টা করছে, সেটা ঠিক না। হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, আমি দেখেছি, আমি এই ধরনের কমেন্টস আমি পড়েছি। যারা লেখেন তাদের জন্য আমার ব্যক্তিগতভাবে জেনুইনলি খুব কষ্ট হয়, কারণ যেটা আমি বলছিলাম যে আপনার কমেন্ট আপনার আয়না। যারা যারা লিখছেন দেবলীনা ভেতরে খুব কষ্টে আছে, বাইরে ইমেজটা দেওয়ার চেষ্টা করছে, এটা খুব স্পষ্ট যে তারা প্রত্যেকে খুব কষ্টে আছেন, তারা একদম ভালো নেই। এবং আপনারা আপনাদের জীবনে বাইরে ভালো থাকার ইমেজ দিয়ে থাকেন, তাই আপনাদের এটা আমাকে দেখে মনে হচ্ছে। আর আমি এরম কমেন্টও দেখেছি যে কদিন আগেই পড়ছিলাম, একটি মেয়ে লিখেছে দেবলীনা যেটা বলছে সেটা আমি অনুভব করেছি। যারা অনুভব করতে পেরেছে তারা জানে যে নিজের সঙ্গে যাপনটা কি আনন্দের। ওই মেয়েটির কমেন্টটা পড়ে আমি বুঝলাম মেয়েটি এক্স্যাক্টলি জানে আমার আনন্দটা কি, সে আনন্দে আছে। তো যারা এই কমেন্টটা করছে তাদের উপর আমার কোনো ক্ষোভ নেই, রাগ নেই, কিচ্ছু নেই। আমার একটু করুণা হয় যে আহারে তারা এখনো এই আনন্দটা বুঝতে পারলো না, তাদেরকে এখনো মুখোশ পরে থাকতে হয়, তাই তারা ভাবে যে আমি মুখোশ পরে আছি। যেদিন আর তাদেরকে মুখোশ পরে থাকতে হবে না, আপনারা পড়াশোনা করুন, আপনারা বুঝতে পারবেন। একটু পড়াশোনাটা খুব জরুরি জীবনে। আচ্ছা, সেলফ লাভ যেটা হয়তো এখন যে এটা আসছে, এটা বা অনেকেই এটাতে বিশ্বাসী, কিন্তু আমাদের, আমি যদি বেশ কিছু বছর আগেও পিছিয়ে যাই, সবসময় যেটা আমাদের বড় হওয়ার সাথে বলা হতো না যে সবাইকে নিয়ে থাকো, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। এমা কেউ যদি কখনো একা থাকতেও চেয়েছে, এমা তুমি একাল সেরে, তুমি সকলের সাথে থাকতে জানো না। সেলফ লাভ কথাটা কোথাও গিয়ে এটা কি সেলফ সেন্টার্ড? না, ভুল ধারণা। এটা ক্লিয়ার করি, এটা অনেকেই গুলিয়ে ফেলেন। এটা আবার আমি বলছি পড়াশোনা না করার ফল। সেলফ লাভটা একটা বড় সাবজেক্ট, এটা সায়েন্টিফিক একটা সাবজেক্ট, আধ্যাত্মিক একটা সাবজেক্ট, সায়েন্স আছে এটার পেছনে। সেলফ লাভের সাথে সেলফ সেন্ট্রিকের
কোনো সম্পর্ক নেই। সেলফ লাভ মানে ভীষণ ভীষণ ভাবে সকলকে নিয়ে থাকা। সেলফ লাভের প্রয়োজনটাই হয় সকলকে নিয়ে থাকতে গেলে। সেলফ সেন্ট্রিক জীবনে সেলফ লাভের বিশেষ একটা প্রয়োজন হয় না। কাজী আমি যেরকম, আমার একটা অসম্ভব ভালো ফ্রেন্ড সার্কেল আছে, যে ফ্রেন্ড সার্কেল আমার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে সারাক্ষণ। আমি যে একা থাকি সবসময় তা না, আমার পরিবার আছে, আমার মা আমার জীবনের একটি অংশ, আলাদা বলে মনেই করি না আমি মাকে। এবং আমি একজন পাবলিক ফিগার, আমি ভীষণ সোশ্যাল একজন মানুষ, সব অনুষ্ঠানে যাই, অ্যাটেন্ড করি। কাজে আমি যে ভীষণ একা 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 থাকি তা না। কিন্তু আমি এই আমার চেঞ্জটা হওয়ার পর থেকে আমি যেটা দেখতে পেতে শুরু করলাম সেটা হচ্ছে আমার বন্ধুরা, আমার আশেপাশের মানুষরা, তারা সবাই ভীষণ পজিটিভ ফিল করে এবং খুব খুশি থাকে যখন আমার আশেপাশে থাকে। সেলফ লাভ হচ্ছে এইটা, যেটা করে তুমি তোমার কাছের মানুষদের, তোমার ভালোবাসার মানুষদের, তুমি তাদের সঙ্গে থাকো বা দূরে থাকো, তুমি তাদেরকে ভালো রাখতে পারবে, সেটা সেলফ লাভ। তার সাথে সেলফ সেন্ট্রিক হওয়ার কোনো সম্পর্ক নেই। একা একা কফি শপে বসে কফি খাওয়াটা এনজয় করার সাথে আর 5 জনের সাথে বসে কফি না খাওয়ার কোনো সম্পর্ক নেই। আমি বলছি একা একা কফি শপে বসে কফি খাওয়াটা যে তাড়িয়ে তাড়িয়ে এনজয় করতে পারে, সে অনেক বেশি ভালো কম্প্যানিয়ন হতে পারে আরো 10 জনের, রাদার দেন সেটা যে পারে না। কারণ সে অনেক কনফিডেন্ট হয়, যে সেলফ লাভে থাকে সে অনেক কনফিডেন্ট হয়, সে আশপাশের মানুষকে অনেক বেশি কনফিডেন্স, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি পজিটিভিটি সেটা দিতে পারে, কারণ সে সুস্থ। ঠিক। দেবলীনা, আমরা ইন্টারভিউ শুরু হওয়ার আগে একটু কথা হচ্ছিল, একটা বিষয় এখন খুব চলছে যেটা তুমি বলছিলে রাদার, কি এখন আইন অনেকেই দেখছি নিজের হাতে তুলে নিচ্ছে, রীতিমতো গণপিটুনি হচ্ছে। তোমার এই ব্যাপারে একটা বক্তব্য আছে, তুমি এমনিতেই স্পষ্টবাদী, তুমি স্পষ্টভাবে বলতে ভালোবাসো সবকিছু, তোমার এই ব্যাপারে কি মতামত? এতদিন ধরে তো বহু বছর ধরে তো পশুদের নিয়ে কাজ করছি, সেখানে মানুষ পশুকে পিটিয়ে মেরে ফেলছে, রেপ করে মেরে ফেলছে, এগুলো তো দেখেই আসছি বছর বছর ধরে। তখন দেখেছি মানুষকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভিডিও করছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। আমরা সবসময় গলা ফাটিয়ে চিৎকার করে বলেছি যে আজকে যে একটা পশুকে এই জিনিসটা করে সে কিন্তু সম্ভাব্য একজন খুনি বা সম্ভাব্য একজন রেপিস্ট বা সম্ভাব্য একজন ক্রিমিনাল, এটা আমরা বলার চেষ্টা করি। কেননা শুরুটা হয় পশুদের দিয়ে, যেহেতু আমাদের আইন যথেষ্ট স্ট্রং নয়, এখন যদিও স্ট্রং হচ্ছে আস্তে আস্তে। এখন দেখছি ঠিক এই একই জিনিস মানুষের ক্ষেত্রে হচ্ছে, রাস্তায় ফেলে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে বা আদমরা করে দেওয়া হচ্ছে। জনগণ সুন্দর হয়ে দাঁড়িয়ে দেখছেন, যেন একটা খেলা দেখানো হচ্ছে, মাঝখানে ভিডিও করছেন, জনগণ দাঁড়িয়ে দেখছেন, ঠিক যেন একটা কোনো বিনোদনমূলক কিছু একটা ঘটছে এবং চুপ করে দাঁড়িয়ে দেখছেন, প্রতিবাদ না করে। এইটা হয়ে গেছে এখন আমাদের সমাজ। এবং মারপিট, এই যে মারধরটা করছেন যারা, তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তারা নানান রকম বলছেন, মানে তাদের সন্দেহ হয়েছিল কাউকে দেখে, সেই সন্দেহের বশে পেট পিটানো হয়েছে। কেউ চারিত্রিক গুণাবলী বলছেন, কেউ বলছেন যে তোর চরিত্র ভালো না তাই জন্য ওকে পিটুনি দেওয়া হয়েছে, হেন তেন। তার মানে আমার লিস্টে যতগুলো মানুষ আছে যাদের কিছু আমার খারাপ লাগে বা কিছু হিসেবে আমার সন্দেহ হয়, শুধু আমি না, আমি বলছি সমাজের যতগুলো জীবিত প্রাণী মানে মানুষ রয়েছেন এই মুহূর্তে, তাদের প্রত্যেকের লিস্টে যারা যারা রয়েছেন সন্দেহের তালিকায় এবং খারাপ লাগার তালিকায়, আমরা তাদেরকে ধরে নিয়ে পেটাবো রাস্তায়। এটাই তাহলে নিয়ম। তাহলে এই মুহূর্তে শুধুই মানুষকে ধরে পেটাচ্ছে দেখা যাবে, আর কিছু থাকবে না। আমার কিছু অপছন্দ হলো আমি তাকে পেটাবো ধরে, আইনের তাহলে কি, আইন বস্তুটাই তাহলে উঠে যাক, মানে আইনটা আমার হাতে আমি তুলে নেবো। আমি বলছি কারণটা যাই হোক, স্টেপ নাও, লিগাল স্টেপ নাও, লয়ের হাতে তুলে দাও। যদি অ্যাট অল সেটা বেআইনি হয়, প্রথমত সন্দেহের ভিত্তিতে তুমি কিছু করতেই পারো না প্রমাণ ছাড়া, তারপর আরো বিভিন্ন কারণ ইদানিং দেখানো হচ্ছে যেগুলো নাকি বেআইনি নয়। এরকম ঘটনাও রিসেন্ট পাস্টে ঘটেছে। যদি আমি সুপ্রিম কোর্টের ল দেখি তাহলে ল বলছে সেটা বেআইনি নয়, কিন্তু মানুষ বলছে আমাদের খারাপ লাগছে তাই জন্য ফেলে পেটাচ্ছে। আমার এখানে বা আইন কিছু করতে পারবে না তাই আমরা এটার করছি, আইন কিছু করতে পারবে না বলে আমরা করছি, সেটাই আমি বললাম। সেটাই যদি হয় তাহলে তো এই মুহূর্তে প্রত্যেকটা মানুষেরই বিভিন্ন মানুষকে ধরে পেটানোর কথা, কেননা প্রত্যেকের জীবনে এরকম মানুষ আছে নিশ্চিতভাবে, যাদেরকে তাদের
যাদের কার্যকলাপ কিছু রয়েছে ভীষণ অপছন্দ, তাহলে প্রত্যেককে পেটাচ্ছে এই মুহূর্তে। আমি বলছি আইন বস্তুটাই তো তাহলে উঠে যাওয়া উচিত, থাকারই কথা না। কাজে এটা তো হতে পারে না। আর একটা কথা হচ্ছে যে আমার বক্তব্য যারা পেটাচ্ছেন তাদের নিয়ে নয়, তারা তো অসুস্থ, তারা একটা অসুস্থ জীবনযাপন করছেন, তাই জন্য তারা মানসিক শারীরিক সব রকম ভাবে অসুস্থ, তাই এই স্টেপগুলো তারা নিচ্ছেন। আমার অবাক লাগে হচ্ছে যারা দাঁড়িয়ে দেখছেন তাদের নিয়ে। আমি তাদের সাথে আইডেন্টিফাই করি নিজেকে। তার কারণ হচ্ছে যে আপনাদের পেটাচ্ছে না, বা আপনার পরিবারের কাউকে পেটাচ্ছে না, বা আপনার ভালোবাসার কাউকে পেটাচ্ছে না বলে আপনি দাঁড়িয়ে দেখছেন। আপনি কি নিশ্চিত যে কাল আপনি ওই যে রাস্তায় যে ছেলেটি বা মেয়েটি পড়ে আছে তার জায়গায় আপনি থাকবেন না, বা আপনার মেয়ে থাকবে না, আপনার বোন থাকবে না, আপনার দাদা থাকবে না, বাবা থাকবে না, মা থাকবে না, আপনার কোনো বন্ধু থাকবে না? বিশ্বাস করুন তখনও লোকজন এইভাবেই দাঁড়িয়ে দেখবে যেভাবে আপনি দেখছেন, কেউ প্রতিবাদ করবে না। আপনি যেভাবে আজকে প্রতিবাদ করছেন না, কাল যখন আপনি পিটুনিটা খাবেন কেউ প্রতিবাদ করবে না, আপনার মতোই দাঁড়িয়ে দেখবেন। কাজে এই যে প্রতিবাদ না করাটা, এটা না আমার কাছে গায়ে কাঁটা দেওয়ার মতো ভয়। পিটুনিটা নয়, ক্রিমিনাল তো থাকবে সমাজে, কিন্তু আমরা প্রতিবাদ করব না সমাজ হিসেবে, এটা আমার কাছে ভয়ঙ্কর একটা ব্যাপার। তুমি যদি রাস্তা দিয়ে যাচ্ছ এরকম ঘটনার সম্মুখীন হলে বহুবার গাড়ি হয়েছে। থেকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে পেয়েছো জনসাধারণকে পাশে পেয়েছো, নাকি কেউ কেউ বলেছে আপনি আপনার চরকায় তেল দিন? জনসাধারণকে তো একদমই পাশে পাইনি। এরকম ঘটনা হয়েছে যে একজন মহিলাকে একজন তার হাজবেন্ডই হয়তো হবে, যেভাবে তাদের মারধর হচ্ছে, চড় থাপ্পড় মারছে দেখেছি। জনসাধারণের হেল্প তো পাইনি, উল্টো আমি যখন গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে ভদ্রলোককে আটকেছি যে আপনি মারছেন কেন, আপনাকে কিন্তু এক্ষুনি থানায় নিয়ে যাব, তখন আশপাশের লোক আমাকে বলেছে ছেড়ে দিন ছেড়ে দিন দিদি, এটার মধ্যে ঢুকবেন না, এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, এটার মধ্যে ঢুকবেন না, এটা রোজ হয়। এটাই আমি পেয়েছি, কিন্তু আমি আমার যা করার করেছি। আমি ভদ্রলোককে আটকেছি এবং ভদ্রমহিলাকে বলেছি আপনার কোনো হেল্প লাগবে আমাকে বলুন, কি হেল্প লাগবে সেই হেল্পটা আমি করব। এবার আমার কথা হচ্ছে যারা এটা বললেন ছেড়ে দিন ছেড়ে দিন, আমার একটাই ভয় তারা নিশ্চিত তো তারা কোনোদিন এইরকম একটা আক্রমণের হাতে পড়বে না। যে কেউ যখন খুশি, আজকে সমাজের যে অবস্থা না, যে কেউ যখন খুশি, আমি বলছি সন্দেহের ভিত্তিতে আপনি কিছু করুন বা কিছু না করুন, অন্য কারো সন্দেহ হলে আপনাকে দেখে আপনি কাজটা করেছেন, আপনি পিটুনি খেয়ে যেতে পারেন, তখন কিন্তু সবাই কেউ আপনার পাশেও দাঁড়াবে না। আমি এটা বারবার বলছি যে এই জিনিসটা একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছচ্ছে। পিটুনি দেখছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমরা ভিডিও করছি, কিন্তু আমরা কেউ প্রতিবাদ করছি না। লজ্জার ব্যাপার, এটা লজ্জা লাগে ভাবতে যে এই সমাজেরই আমি একজন। একদম। একেবারে একটু অন্য প্রসঙ্গে আসছি। শোনা যাচ্ছে দেবলীনা এবার পরিচালনায় আসছে, হ্যাঁ কতটা ঠিক? হ্যাঁ একদমই ঠিক। পরিচালনা তো আমি আগে করেছি, আমি টেলিফিল্ম করেছি, আমি স্টার জলসার জন্য 1 ঘন্টার একটা বড় পর্দার জন্য ভাবছো কি? এটা একদম ফিচারই ভাবছি, স্ক্রিপ্টের কাজ চলছে এবং বিভিন্ন প্রযোজকের সঙ্গে কথাবার্তা চলছে। আমার মনে হচ্ছে এই বছর শীতে আমি হাত দিতে পারবো ছবিতে, আমার ধারণা। আমরা ওয়েট করছি। 30টা বছর হতে চললো, 27 কমপ্লিট হয়ে গেছে যখন। হ্যাঁ হ্যাঁ, তো এতদিন ধরে ইন্ডাস্ট্রিকে দেখছো, কি কি চেঞ্জেস, ভালো মন্দ? অনেক চেঞ্জ বদলে গেছে। আমার কাজের শুরু থেকে যদি আমি ধরি, 27 বছর আগের কথা যদি ধরি আর এখন যদি ধরি, তাহলে অন্য একটা ইন্ডাস্ট্রিটা অন্য একটা ইন্ডাস্ট্রি, একদম চেঞ্জ, একদম সব বদলে গেছে, সব বদলে গেছে, এভরিথিং। তার কারণ হচ্ছে যে এটার একটা বড় কারণ হচ্ছে টেকনোলজিও তো বদলে গেছে। মানে আমি আসলে এমন একটা সময় 27টা বছর কাটিয়েছি, চেঞ্জের সময়টা আমার ঘটনাচক্রে আমার বছরগুলোর মধ্যে পড়ে গেছে। মানে আমি মোবাইলের আগের যুগ থেকে মোবাইলের পরের যুগ অবধি, মানে যারা এখন থেকে অনওয়ার্ডস আগামী 30 বছর কাটাবে তারা অতটা পরিবর্তন দেখবে না, তারা তো মোবাইলের পরে সোশ্যাল মিডিয়ার পরে যারা এসেছে, কিন্তু তার আগে যারা কাজ শুরু করেছে, যখন বাড়িতে টেলিফোন আসতো, বাড়িতে থাকলেই শুধু কাজটার ফোনটা রিসিভ করতে পারতাম, আদারওয়াইজ পারতাম না, রাস্তায় কেউ ফোন করে জিজ্ঞেস করতে পারতো না কত দূরে, কতক্ষণ আর বাকি, সেই যুগটা থেকে এই যুগটাতে আসা। তো কাজী আমি একটা দুটো জগৎ হয়ে গেছে পুরো। তখন একটা জগৎ ছিল, এখন একটা জগৎ ছিল। এখনকার জগৎটা অনেক ভাস্ট, অনেক বেশি মানুষের রুজি রুটি প্রোভাইড করছে। এখনকার ইন্ডাস্ট্রি অনেক বড়, আর্থিক দিক থেকে অনেক বড় এবং টেকনোলজির দিক থেকে অনেক বড়, কিন্তু আন্তরিকতার দিক থেকে অনেক ছোট। আমার সময় আন্তরিকতা, পারিবারিক সম্পর্ক ইন্ডাস্ট্রি অনেক বেশি ছিল।
আমাদের সময় রীতিমতো যে হই হই করে একটা নাকি যদি আমি এক আকাশের নিচেতেই যাই, হ্যাঁ, ওই পরিবারটা যেরকম আমাদের এখনো হ্যাঁ। রয়েছে, এক আকাশে যে দাশগুপ্ত পরিবার, ওই দাশগুপ্ত পরিবার এখনো এক্সিস্ট করে। মানে দাশগুপ্ত পরিবারের যে 3 বউ, আমি, চৈতিদি এবং সুদীপা বসু, আমাদের যে সম্পর্ক অনস্ক্রিন দেখা গিয়েছিল ওই সম্পর্ক আমাদের এখনো রয়েছে। কাল রাত্রেও আমার সুদীপাদির সাথে কথা হয়েছে, পরশুদিন চৈতিদির সাথে কথা হয়েছে, এবং আমরা যখন একসাথে হই আমরা সেই দাশগুপ্ত পরিবারের 3 বউ হিসেবেই। ওইটা কিন্তু আর হবে না, এখন হয় না, সুযোগ নেই, আর সুযোগ নেই হওয়ার। না, সমাজ ইনফ্রাস্ট্রাকচার হতে দেবে না, ইনফ্রাস্ট্রাকচারটাই বদলে গেছে, হওয়ার সুযোগ নেই। আমরা যে এখন কি কম্পিটিশন এখন বেড়ে গেছে? কম্পিটিশন তো আগেও ছিল, Competition তো তাহলে তখনও কোন ছিল। জায়গাটার যেখানে আন্তরিকতা চলে যাওয়া, মানে আন্তরিকতাটা তো আমাদের মনুষ্য জীবনের একটা পার্ট, তো যেটা তুমি বলছো এটা তো একটা বেশ বড় ব্যাপার, আন্তরিকতাটাই আর নেই। আন্তরিকতাটা তৈরিই হচ্ছে না, তৈরি হওয়ার সুযোগই পাচ্ছে না। তার একটা বড় কারণ হচ্ছে মেয়াদ কাজের। মানে এক আকাশের নিচে না 5 বছর ধরে একটা সিরিয়াল চলেছিল, একটা সিরিয়াল আমাদের রয়েছে 10 বছর, 5 বছর, 6 বছর একই সেটে একই ফ্লোরে একটা পরিবারের মতো কাজ করে যাওয়া। এখন খুব ছোট স্প্যানে কাজ হচ্ছে, ওইটুকু সময়ের মধ্যে কি করে তৈরি হবে অতটা আন্তরিকতা? এটা একটা কারণ। আর একটা বড় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। মানে একটা কাস্টিং নিয়ে সিরিয়াল শুরু হলো, কারোর প্রতি কোনো কমিটমেন্ট নেই, কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে যদি 10টা কমেন্ট আসে একে আমাদের ভালো লাগছে না, সে রিপ্লেসড হয়ে যাবে টুক করে, সঙ্গে সঙ্গে কোনো সিকিউরিটি। আগে সেটা ছিল, রিপ্লেসড হয়ে যেতে পারে। আগে চেঞ্জেস হতো, আগে চেঞ্জেস কখন হতো, যেরকম এক আকাশের নিচে তো আমি নন্দিনী শুরু করলাম অদিতিকে রিপ্লেস করে, অদিতি বিয়ে, তখন অদিতির বিয়ে হয়ে বিদেশ চলে যাবে বলে অদিতিকে ছাড়তে হয়েছিল কাজটা। অদিতি কাজটা ছেড়েছিল স্বেচ্ছায়। অদিতি তখন সারা পশ্চিমবঙ্গের প্রেমিকা ছিল নন্দিনী হিসেবে, এবং আমিও অদিতির ফ্যান ছিলাম। সেই সময় অদিতিকে কাজটা ছাড়তে হলো বলে রিপ্লেস করা হলো। প্রোডাকশনের দিক থেকে এইটা পছন্দ হচ্ছে না, রিপ্লেস, এটা খুব কম হতো। যে নিজের কারণে যদি কেউ ছেড়ে দিলেন একটা কাজ, তখন তাকে রিপ্লেস করা হলো। কিন্তু কমেন্টস কি বলছে, জনগণ কি বলছে, এই সেটার উপর ভিত্তিতে না 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 রিপ্লেস করে দাও, এইটা না ছিল না তখন। তখন লড়ে যাওয়া হতো। তার প্রমাণ আমি নিজে, কারণ আমি যখন অদিতিকে রিপ্লেস করলাম প্রথম 1.5-2 মাস যে ধরনের, তখন তো চিঠি আসতো, দর্শকদের কিরকম লাগছে সেটা আমরা চিঠি পড়ে জানতে পারতাম, চ্যানেলের কাছে আসতো, আমাদের কাছে আসতো। যে ধরনের বক্তব্য মন্তব্য চিঠিতে পাওয়া গিয়েছিল, তাতে রবি ওঝা এবং মিতালি ওঝার আমাকে মাসখানেকের মধ্যে রিপ্লেস করে দেওয়ার কথা। কেউ অ্যাকসেপ্ট করেননি আমাকে। এত ভালোবাসতেন সবাই অদিতিকে, আমি নিজেই অ্যাকসেপ্ট করতে পারছিলাম না নিজেকে নন্দিনীর চরিত্রে। কিন্তু রবি লড়ে গেছে, মিতালি লড়ে গেছে, শাশ্বত এবং দাশগুপ্ত পরিবারের সকলে আমাকে এমন ভাবে আপন করে নিয়ে নন্দিনী গড়ে তুলেছেন, ওনারা তৈরি করে দিলেন আমাকে নন্দিনী। তাই জন্য এখন তো নন্দিনী বলে আমাকে জানেন সবাই আর কি। তো সেই কারণে সেই আন্তরিকতাটা তখন ছিল, সেইটা এখন। আচ্ছা, যখন বলে না একটা চরিত্রে পা গলানো, যেটা তুমি করেছিলে ওই সময়, শুরুর দিকে বয়স কম, অভিজ্ঞতা কম, তো সেই সময় এক্সট্রা বার্ডেন লাগেনি, ভয় লাগেনি? মানে সেই সময় মনের মধ্যে ঠিক কি চলতো? আমার আগে অনেককে অফার করা হয়েছিল নন্দিনীর চরিত্রটা, অনেক এস্টাবলিশড অ্যাক্টরদেরকে অফার করা হয়েছিল নন্দিনীর চরিত্রটা, কেউ করেননি, ওই বার্ডেনটা নেবেন না বলে কেউ করেননি। আমি একই সিরিয়ালে জিনাতের চরিত্র করতাম, একদম, এটা একটা সাংঘাতিক রিস্ক। মানে এটা রবি ওঝা মিতালি ওঝার পক্ষে ভাবা সম্ভব। আমি ওনাদেরকে আমার গুরু মনে করি ওনারা আমার গুরুই আর কি। তো ওনাদের পক্ষেই ভাবা সম্ভব যে আমার ওই লম্বা চুল, আমার অভিনয় কিছু দেখে ওনাদের মনে হয়েছিল যে দেবলীনাকে এটা অফার করি। যখন থেকে খোঁজা হচ্ছে নন্দিনী, আমার তখন থেকে বাড়িতে বসে বসে মনে হতো যে ইস, আমি যদি জিনাত না করতাম তাহলে আমার কাছে যদি এটা আসতো আমি কিন্তু অ্যাকসেপ্ট করে নিতাম। আমি ভাবতেই পারিনি যে জিনাত করা সত্ত্বেও যে এটা কখনো আমার কাছে আসবে। মুখের কথাটা পড়া মাত্র আমি হ্যাঁ বলেছিলাম, কারণ বার্ডেনটা আমি না চ্যালেঞ্জ নিতে ভালোবাসি জীবনে, মানে সেটাই আমি অভিনয়ের ক্ষেত্রেও তাই, ইমোশনের ক্ষেত্রেও তাই, এবং যে কারণে আমি একটু অ্যাডভেঞ্চারাস, সেটা তো সবাই জানেন। আমি স্পোর্টসও যেরকম বেড়াতে যাইও সেরকম জায়গায় যেখানে যেখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে, যেখানে আমি স্কাই ডাইভিং করতে ভালোবাসি, আমি স্কুবা ডাইভিং করি ভালোবাসি, বানজি সুইং করি আমি ভালোবাসি।
তো আমার একটু ঝোঁকই আছে অ্যাডভেঞ্চারের প্রতি, সেটা আমাকে ভালো রাখে, আনন্দে রাখে। তো এটা আমার কাছে একটা অ্যাডভেঞ্চার ছিল, নন্দিনীর জুতোয় পা গলানোটা একটা চ্যালেঞ্জ ছিল, অ্যাডভেঞ্চার ছিল, যেটা আমি অ্যাডভেঞ্চারটা ফাইনালি আমি সাকসেসফুল হয়েছি। তো আমি তো খুব খুশি হয়ে নিয়েছিলাম চরিত্রটা আর কি। আচ্ছা, একটু আগে তুমি বললে না এখনকার সিরিয়ালে স্প্যানটা কম হয়, মানে এবং বলা হয় যে এই সেই শাশুড়ি বৌমারই কচকচানি দিয়েই নাকি এখন হয়, এবং সেটা কোথাও গিয়ে বলা হয় দর্শক সেটাই নাকি অ্যাকসেপ্ট করে, তার জন্য অন্যরকম যখন করতেও যায় প্রযোজক পরিচালকরা তখন সেইভাবে টিআরপি পাওয়া যায় না। তো এইটা তুমি কি বলবে? কিন্তু তোমার দেখো অত বছর আগে এক আকাশের নিচে বা আরো অনেক ভালো সিরিয়াল আছে, গানের উপারে আরো অনেক, যেগুলো কিন্তু অনেক দিন ধরে আমরা পেয়েছি। কিন্তু তাহলে এখন তাহলে কি, মানে সিরিয়াল যারা বানাচ্ছে তারা দর্শকদের দোষ দিচ্ছে, দর্শকরা বলছে নতুন জিনিস আসছে না তাই আমরা দেখছি না। কি বলবে টিআরপি বিষয়টা, এটা কি? টিআরপিটা তো একটা কাউন্ট, সায়েন্টিফিক কাউন্ট একটা, সেটা তো একটা চ্যানেলের টিআরপি বিষয়টা তখনও ছিল, বরাবরই রয়েছে আর কি। এক আকাশ যেরকম টানা যতদিন চলেছে ততদিন হাইয়েস্ট টিআরপি দিয়ে গেছে, কাজে টিআরপি বিষয়টা তখনও ছিল, এখনো আছে, সায়েন্টিফিক থাকবে। কিন্তু এখন 2 সপ্তাহের মধ্যে টিআরপি নেমে যায়, প্রথম 2 সপ্তাহ লিড করলে তারপরেই টিআরপি নেমে গেল, মানে সেটা হচ্ছে কারণ চ্যানেলকে এবং প্রযোজকদের টিআরপির ভিত্তিতে তো কাজ করতে হবে, সেটা তাদের দোষ দিয়ে লাভ নেই। মানে প্রযোজকরা এবং চ্যানেল তো এখানে দান ছত্র খুলতে আসেননি, মানে এটা তো একটা বিজনেস। কাজে টিআরপি হাই না হলে বিজ্ঞাপন আসবে না, কমার্শিয়াল আসবে না, কমার্শিয়াল না আসলে বিজনেসটাই পুরো ডুবে যাবে, ক্র্যাশ ডাউন করবে। কাজে টিআরপির ওপর বেস করে তো কাজ হবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কাজের সংখ্যা, মানে হাতগুনতি চ্যানেল ছিল, হাতগুনতি কয়েকটা সিরিয়াল ছিল, সেইটাই অপশন ছিল মানুষের কাছে। যখনই অপশন বাড়বে তখনই টিআরপি কমবে, এটা কিছু করার নেই। এত অপশন বেড়ে গেছে যে হাতের রিমোটটা নিয়ে যখন মানুষ বসে আছে, একটা সিনে 30 সেকেন্ড ভালো না লাগলে চেঞ্জ করে দেওয়ার অপশন আছে। আমার আরেকটা সিরিয়াল আছে, সেটা আমার 10-12টা অপশন একই স্লটে। আমি বলছি শুধু 8:30টায় যদি আমি টেলিভিশনের সামনে বসি, আমার কাছে এরকম ফ্লিপ করতে করতে যাওয়ার কত যে অগুন্তি অপশন, তার কোনো ঠিক ঠিকানা নেই। তার উপর এখন ওয়েব ওটিটি চলে এসছে এখন, যেটার দিকে মানুষ ভীষণ ভাবে ঝুঁকছেন। কাজী টিআরপির এই ওঠা পড়া এখন হবেই, কারণ এত অপশন মানুষের কাছে, এবং ওটিটি চলে আসার ফলে যেটা হয়েছে, মানুষ টেলিভিশনে দেখতে না পেলেও পরে দেখে নিতে পারছেন সেটাই ওটিটিতে। কাজী এই যে এখন ওই জন্যই সিকিউরিটিটা আর নেই যে একটা সিরিয়াল আর কতদিন চলবে, এই যে টালমাটাল অবস্থাটা এটা থাকবেই, কারণ এখন ওটিটি এবং অপশন বেড়ে গেছে মানুষের প্রচন্ড। কাজে এটা থাকবে, ধৈর্য তো আর মানুষের নেই, আমরাই অপশন তো দিয়েছি যে মানুষের ধৈর্য আমরাই কমিয়ে দিয়েছি, কাজে মানুষকে দোষ দিয়ে লাভ নেই। কিন্তু এই কথা কিন্তু ঠিক, আমি না এটা আমিও দেখেছি যে গতানুগতিক যে সাবজেক্ট গুলো সেগুলোর প্রচন্ড হাই টিআরপি, এবং সেখানে মানুষজন কমেন্ট করছেন যে আমরা বোর হয়ে গেছি, আর পারছি না দেখতে। আপনারা যখন পারছেনই না দেখতে, তো দেখা বন্ধ করে দিন না সেই সিরিয়ালগুলো, তাহলে টিআরপি একটু কমে যায় সেগুলোর, এবং নতুন সাবজেক্ট আসতে পারে। আপনারা কমেন্টও করছেন, দেখেও যাচ্ছেন, আপনারা দেখাটা বন্ধ করুন, তাহলে ওই সিরিয়ালগুলোর টিআরপি কমে। এবং নতুন সাবজেক্ট যখন আসছে সেগুলো দেখুন, সেগুলো টিআরপি না সত্যি কম কেন বলুন তো? আপনারা নতুন সাবজেক্ট চাইছেন কিন্তু আপনারা দেখছেন না, কি ব্যাপারটা? আমিও কনফিউজড বুঝতে পারি। আচ্ছা, ওটিটি প্রসঙ্গ যখন এলোই, ওটিটি কি এখন বড় পর্দাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিল? বড় পর্দাকে কোনোদিন কেউ চ্যালেঞ্জ করতে পারবে বলে আমার বিশ্বাস। তার সেটা হতে পারে আমি একজন সিনেমা প্রেমী মানুষ, আমি একজন ওয়ার্ল্ড সিনেমা প্রেমী মানুষ, আমার বড় পর্দার প্রতি একটা আলাদা দুর্বলতা, আমার মতো যারা ওই ভাস্ট সিনেমা ওইটার প্রতি যে প্রেমটা নেই, তাদের মনে হতেই পারে যে আমরা ওটিটি তো ফাইন, ঠিক আছে। মানে আমি বহুজনকে বলতে শুনেছি যে প্রচার করছি হয়তো আমার সিনেমার, তখন দর্শকদের বলতে শুনেছি যে এটা কবে আসবে, সেটাই তখন দেখে নেবো। সেটাই তো সেটা অনেক সময় হয় না যে সময় করে আগে যেটা হয় দেখতেই হবে, চলে যাবে, এসে যাবে, আমরা দেখে নেবো ওটিটিতে, এটা এখন রয়েছে, এটা ঘটনা। কিন্তু আমার এই তা সত্ত্বেও এটা আমি ফেস করছি, তা সত্ত্বেও আমার এই বিশ্বাস থেকে আমি সরে যেতে রাজি নই যে যদি একটা হলে দেখার মতো সিনেমা তৈরি করা যায়,
যেটা দেখাটা হলেই জরুরি, যেটা লুক অ্যান্ড ফিল অ্যান্ড অনুভূতি ইমোশন সবটা দেখতে গেলে ওই ভাস্টনেসটা দরকার। সিনেমা বলতে যাবে টাইটানিকের অনুভূতিটা কিছুতেই ওটিটিতে পাবো না যদি না আমি হলে যাই। কিন্তু সব ছবি তো টাইটানিকের মতো হবে না। হবে না, এইখানেই আমার পয়েন্টটা, আমি এটাতেই আসছিলাম যে এবারে আমাদের দায়িত্ব বর্তায় হচ্ছে, এখন দায়িত্ব অনেক বেড়ে গেল তাহলে ফিল্ম মেকারদের। ফিল্ম জিনিসটা বানাতে গেলে তাহলে এমনই বানাতে হবে যেটা প্রথমবার দর্শক হলে গিয়ে প্রিমিয়ারের দিন বেরিয়ে এসে বলবে, মাউথ পাবলিসিটিতে এইটা আমরা শুনতে পাবো যে এই সিনেমাটা না হলে দেখতে হবে, এটা ওটিটিতে দেখলে হবে না। সিনেমাটাই ওরকম বানাতে হবে যেটা হলে গিয়ে অনুভব করতে হবে, ওটিটিতে দেখলে হবে না, সেটা দর্শক বেরিয়ে এসে বলবে। এবং সেটা যখন হয় তখন কিন্তু এখনো সুপার ডুপার হিট হয় সিনেমা, হয়তো এখনো আমরা তো দেখছি। তো সেইটা তাহলে বানাতে হবে প্রযোজক পরিচালকদের, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল সিনেমা বানানোর দায়িত্ব। কেননা ওয়ার্ল্ড সিনেমার প্ল্যাটফর্মে দাঁড়াতে গেলে তো সত্যি ওই ভাস্টনেসটা দরকার সিনেমায়, কেননা সারা পৃথিবীতেই তো ওটিটি হচ্ছে, সারা পৃথিবীকে সিনেমা বানানো বন্ধ করে দিচ্ছে নাকি সিনেমা হিট হচ্ছে না? হচ্ছে তো। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ আছে? অফকোর্স আছে, কোন ইন্ডাস্ট্রিতে নেই? মানে শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে নয়, আমি বলছি সব ইন্ডাস্ট্রিতে আছে। আমি বলছি আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, কর্পোরেট ইন্ডাস্ট্রিতে আছে, যে কোনো ইন্ডাস্ট্রিতে। এয়ার হোস্টেসদের জিজ্ঞেস করো, ওখানেও শুনবে কাউচ আছে। এমনকি আমি বলছি মেডিকেলে গিয়ে জিজ্ঞেস করো, মেডিকেল ইন্ডাস্ট্রিতেও গিয়ে দেখবে কাউচ আছে। কাউচ তো আছে, কাউচ আছে, কিন্তু কাউচ সাথে সাথে বলা হয় যে নিজে ঠিক থাকলে সবটা ঠিক থাকে। সবসময় প্রযোজ্য সেটা কাউচের ক্ষেত্রে। কাউচে কেউ কাউকে বুঝতে বাধ্য করতে পারে না। যেখানেই আমি সবসময় এটা বলি যে আমাদের ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচটা সম্পর্কে কথা কেন হয়, যে কেননা আমাদেরকে মিডিয়া কভার করে, আমাদের সম্পর্কে জানতে পারে লোকজন, সেই জন্য ইন্ডাস্ট্রির অভিনয় জগতের কাস্টিং কাউচ নিয়ে কথা হয়। বাকিগুলো কেউ জানতে পারে না। পাশের বাড়িতে যে কাস্টিং কাউচটা রয়েছে সেটা সম্পর্কে কেউ মিডিয়া কভারেজ হয় না, তাই জানতে পারে না, কিন্তু রয়েছে গোটা পৃথিবীতে কাস্টিং কাউচ। এবারে কাস্টিং কাউচ থাকা মানে তার আরেকটা দিক আছে, মানে তুমি পুরোপুরি সেফ, একজন মহিলা কমপ্লিটলি সেফ। কেননা কাস্টিং কাউচ যখন থাকে তার মানে কেউ জোর করবে না, কেউ বাধ্য করবে না, কেউ জোর খাটাবে না। দেয়ার ইজ অ্যান অপশন অলওয়েজ। তুমি কাস্টিং কাউচের একজন হবে, হয়ে তুমি কাজ করবে, নাকি তুমি কাস্টিং কাউচে পাই দেবে না, তুমি কাজটা পাবে না, তাতে তোমাকে সেই নাটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমি ওই না গুলো মেনে নেবো, মেনে নিয়ে যেখানে যেখানে কাউচ নেই, কাউচ ছাড়া কাজ হচ্ছে, শুধু সেই কাজগুলো করে সুখে শান্তিতে থাকবো। এটা তোমার চয়েস, কেউ জোর করবে না, কেউ জোর করবে না। কিন্তু কাউচ এক্সিস্ট করে, এবং কাউচ এক্সিস্ট করে বলে বহু কাজ তুমি পাবে না, এটা ঘটনা। সেটা তোমাকে মেনে নিতে হবে। সেই জায়গা থেকে তোমার জীবনেরও এক্সপিরিয়েন্স আছে, তুমি খোলা মনেই সেটা শেয়ারও করেছো। কিন্তু আমার বক্তব্য যে তুমি হয়তো সেই মনের জোরটা দেখাতে পেরেছো বা টিকে থাকতে পেরেছো। একটা তো টিকে থাকার লড়াই থাকে, সবাই সেই লড়াইটা লড়তে পারে না। বা ওই জায়গা থেকেই বলছি, এত বছর থাকার পর যারা আসছেও আগামী দিনে, তারা যদিও অনেক স্মার্ট, এখন অনেক কিছুই জানছে তারা, তবু তুমি একজন অভিনেত্রী, সিনিয়র অভিনেত্রী হিসাবে তাদের ক্ষেত্রে কি বলবো, অন্তত এই কাস্টিং কাউচের ক্ষেত্রে মানে কি বললে মাথা তুলে, মানে সব রকম নেগেটিভ ইন্ডাস্ট্রির নেগেটিভ জিনিসগুলোকে সরিয়ে দিয়েও এত বছর যে টিকে থাকা যায়, মাথা তুলে দাঁড়িয়ে থাকা যায়, তুমি কি বলবে যদি এক দুটো পয়েন্ট বলতে পারো? আমার শুধু একটাই কথা বলার, সেটা হচ্ছে যে কাস্টিং কাউচ বিষয়টা তো এক্সিস্ট করে, এটা আমরা না বললে মিথ্যে কথা বলা হবে, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, সবাই জানেন যে এক্সিস্ট করে। এবারে এই জেনারেশনে সবাই একটা স্বপ্ন নিয়ে আসছে, সবাই শাইন করতে চায়, সবাই আইডেন্টিটি চায়, তাই অনেকেই হয়তো কাস্টিং কাউচে পা দিয়ে ফেলছেন এটা ভেবে যে এটা ছাড়া তো উপায় নেই, এটা না হলে একটা টার্গেট নিয়ে আসছে সবাই, যে এই টার্গেটটা আমি রিচ করতে পারবো না। ফলে আমি একটাই কথা বলবো যে, কিন্তু আমি জানি যে খুব হ্যাপিলি কেউ কাস্টিং কাউচটা অ্যাকসেপ্ট করে না। যারা যারা, আমি ছেলে মেয়ে নির্বিশেষে বলছি, কাস্টিং কাউচে নানা রকম কাউচ মানেই তো একটা জিনিস নয়, মানে বহু ছেলে আছে যাদেরকে পার্ট অফ দ্য কাউচ হতে হয়, বিভিন্ন ভাবে থাকে সেটা। তো সেইটা থেকেও না সুখ শান্তিটা তাদের নেই, সেটা বোঝা যায়। এবারে যদি সবাই বলে, একটা ধরো চরিত্র, সেই চরিত্রটা এমন একটা কোনো হাউস থেকে হচ্ছে, বড় হাউস থেকে, যেখানে চরিত্রটার অফারও রয়েছে, কাউচও রয়েছে। আমি বলছি যতজন অভিনেতা অভিনেত্রী রয়েছেন সবাই বললেন না, আমরা কাউচে পা দেবো না, আমরা চরিত্রটা করবো না, কাজটাই তো হবে না।
তখন ওই কাউচটাকে সরিয়ে নিয়ে নর্মালি কাস্টিং করতে বাধ্য হবেন যারা এই কাউচটা তৈরি করে রেখেছেন। এটার জন্য যেটা তোমাদেরকে আমি সাজেস্ট করবো না, ধৈর্যটা একটু বাড়াও। ধৈর্য এইটার জন্য একটু ঠিক সেই সময়ে যখন 10 জন না বলে তখন একজন ঠিক চলে আসে, এই 10 জন না বলেছে আমি হ্যাঁ বলে দিই কাউচে, আমি পেয়ে যাবো পার্টটা, আমার ট্যালেন্ট থাকুক বা না থাকুক আমি পেয়ে যাবো পার্টটা। এই তাড়াহুড়োটাকে একটু যদি লোভটা সংবরণ করতে পারো, কারণ কাস্টিং কাউচ মানেই শর্টকাট মানেই কিন্তু লং লাইফ হবে না তোমার ক্যারিয়ারের, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ফলে এখন একটু যদি ধৈর্য ধরো, একটু যদি লোভ সংবরণ করো, তাহলে কিন্তু তোমার আলটিমেট যেটা শেলফ লাইফ সেটা অনেক লম্বা হবে। তো ধৈর্যটা হারিয়ে গেছে এখনকার জেনারেশনের। প্রেশার, ভীষণ প্রেশার, আমি বুঝতে পারি, বড্ড কম্পিটিশন, বড্ড প্রেশার, তোমাদেরকে এইভাবে দোষও দিতে পারি না আমি, কিন্তু অনেকটা বড় হিসেবে আমি এটুকুই সাজেশন দিতে পারি যে অভিনেতা অভিনেত্রীদের জীবনে উই আর পেড ফর ওয়েটিং, নট ফর অ্যাক্টিং। অপেক্ষা করো, ধৈর্য ধরো, অ্যাক্টিং লাইফটা অনেক লম্বা হবে। আর একটা কথা বলা হয় যে পারিশ্রমিকের জায়গা থেকে সবসময় মহিলা মানে হিরোইনদের জন্য বা তাদের পারিশ্রমিকটা কমই হবে, এটা কেন? কেন তো আমি আজ অব্দি বুঝে উঠতে পারিনি কেন, কিন্তু একটা সময় ডেফিনেটলি ছিল। একটা সময় যদি আমি পিছিয়ে চলে যাই অনেক বছর আগে, তাহলে ডেফিনেটলি এরকম একটা ব্যাপার ছিল যেখানে ইন্ডিয়ান সিনেমাতে খুব অফবিট ছবি না, একটা শাবানা আজমি বা একটা স্মিতা পাটল ছাড়া আমরা এরকম ছবি পেতামই না যে ছবিটাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে একজন নায়িকা। নারী কেন্দ্রিক ছবি আমরা পেতামই না। 4টি গান, 4টি সাজগোজ, 4টি সুন্দর সিন, একটু কানাকাটি হলো, হয়ে গেল। এবার তখন না হয় বুঝলাম যে নায়কের কাঁধে দায়িত্ব, তাই জন্য কিছু একটা, কিন্তু এখন তো ওরকম নয়। এখন সে জায়গাটা নারী কেন্দ্রিক ছবি আমরা সব সময় দেখতে পাচ্ছি এবং সমান সমান দেখতে পাচ্ছি, মানে নায়ক নায়িকার ভার সমান সমান আমি দেখতে পাচ্ছি। কোনো ভালো অভিনেতা অভিনেত্রী বা অভিনেত্রী যদি নিজের উপর কনফিডেন্স থাকে, সেই ছবিটা অ্যাকসেপ্টই করবে না যেখানে তার কিছু করার নেই একজন অভিনেত্রী। কাজে এখনো যদি রেমুনারেশনের তারতম্যটা থাকে, আমার মনে হয় সেটা ব্যক্তিগতভাবে ইউনিকলি হ্যান্ডেল করা উচিত। আমি কেউ যদি ব্যক্তিগতভাবে মনে করেন যে আমি কম রেমুনারেশনে কাজ করব, আমার তো তাতে নাক গলানোর কিছু নেই এবং গলা ফাটিয়ে চিৎকার করারও কিছু নেই। কেউ যদি মনে করেন যে আমি কাজ করব না কম রেমুনারেশনে, তাহলে সে লড়ে নেবেন নিজের লড়াইটা। কিন্তু বেশি চাইলে বা যেটা প্রযোজক বলছে তাতে যদি তুমি এগ্রি না করো, তাহলে তোমার কাছ থেকে সেই রোলটা চলে যাবে অন্য কারোর কাছে। সমান চাইলে অন্য কারোর কাছে চলে যাবে। এবার এইটার ক্ষেত্রেই আমি বলছি যে এটাও না এক ধরনের, ওই যে আমি কাউচের কথা বললাম, ওই রকমই যে মানে আমি সমান রেমুনারেশন চাইলে যদি কাজটা আমার কাছ থেকে চলে অন্য কারোর কাছে যায়, তার মানে আমাকে আমার ট্যালেন্টের ভিত্তিতে কাজ করা হলো কি না আমার রেমুনারেশনের ভিত্তিতে কাজ করা হলো। এইটা যদি কোনো প্রযোজক বলেন, তাহলে সেই প্রযোজককে স্পষ্টভাবে বলা উচিত যে তাহলে আপনি একটা রেমুনারেশন লিস্ট বানান, সব থেকে কম রেমুনারেশন যে মহিলা তাকে কাস্ট করে নিন, তার অভিনয়টা কি সেটা দেখার দরকারই নেই আপনার। সেই কাজটা তোমার করে কি লাভ? করো না সেই কাজটা, যেটা তোমাকে কম টাকায় অন্য কাউকে নিয়ে নেওয়া হচ্ছে তোমার বদলে, তুমি এত তাড়াতাড়ি রিপ্লেসেবল, সেই কাজটা করো না। আর যদি তোমাকে দরকার হয় সেই কাজটার জন্য, তাহলে তুমি যে রেমুনারেশনটা চাইছো, একটা নেগোসিয়েশন আমাদের ইন্ডাস্ট্রিতে চলে আর কি, একটু কম বেশি করা হলো, সেটা করে একটা জায়গায় এসে তোমায় কাস্ট করা হবে। তবে হ্যাঁ, রুজি রুটির ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমি না এটা বলতে পারছি না, মানে বহু মানুষ আছেন যাদের উপর পুরো সংসারটা ডিপেন্ড করছে, বাড়িতে অসুস্থ কেউ রয়েছেন, তাদের রুজি রুটিটাই অভিনয় এবং এত আনসার্টেনটি, মানে আমাদের প্রফেশনটা যে কি আনসার্টেন সেটা তো মানে জনগণকে বোঝানোটা খুব কঠিন। মানে এক মাস আমি 30 দিন কাজ করতে পারি, পরের মাসে আমি নাম্বার 1 পজিশনে থেকেও একদিনও কাজ না করতে পারি, আমার একদিনও রোজগার না থাকতে পারে, এতটাই আনসার্টেন। কাজে সেই ক্ষেত্রে যাদের রুজি রুটিটা ডিপেন্ড করছে, তারা তো সবসময় একটা অফারকে ঠেলে দিতে পারে না, সেটাও আমি বুঝি। সেটার ক্ষেত্রে তখন তারা বাধ্য, সেটা কিছু করার নেই। কথা বলতে বলতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা চটজলদি সেশন আছে, ছোট্ট 2-3টি প্রশ্ন রাখবো তোমার কাছে। ভূতের রাজা এলো, তোমাকে 2টো বর দেবে বললো, কি চাই? এমন একটা কিছু করুক যাতে মানুষের মন থেকে মানুষ বাদে অন্য যে যত রকম প্রাণী আছে এই পৃথিবীতে, সব প্রাণীর প্রতি যে বিদ্বেষ, এটা একটা এরকম তুড়ি মেরে বা এরকম হাততালি দিলেই
যেন মানুষের মন থেকে সেই বিদ্বেষটা ভ্যানিশ হয়ে যায়, মানুষ নিজেকে সব থেকে সুপ্রিম মনে করাটা বন্ধ হয়ে যায়, এবং সব পশু পাখি প্রাণীদেরকে মানুষ নিজের মতো করে সমানভাবে ভালোবাসতে শুরু করে, একটা হাততালিতেই যাতে হয়ে যায়। এইটা আমি একটা বর চাইবো। আর আরেকটা যেটা চাইবো সেটা হচ্ছে, আমি না বর্ডারে বিশ্বাসী নই, আমি বর্ডারই যুদ্ধের কারণ। এই যুদ্ধ জিনিসটার থেকে সিলি জিনিস আমার এই পৃথিবীতে আর কিচ্ছু মনে হয় না। মানে সৈনিকদের কথা আমি ভাবি, মানে তাদের কিচ্ছু, তারা জানে না তারা সামনের জনকে কেন গুলি করবে। আমি যদি গুলি না করি সে আমায় গুলি করে মেরে দেবে, তাই আমায় তাকে গুলি করে মেরে দিতে হবে। মানে এর থেকে সিলি জিনিস আর কিছু হয় না। তো বর্ডারের যে অনুভূতি মানুষের, তার জন্য সেই নিয়ে যে কম্পিটিশন, সেইটাও যেন একটা হাততালিতে চলে যায়, তাহলে পৃথিবীটা এক অন্যরকম প্যারাডাইস হয়ে যাবে। অভিনেত্রী না হলে কি হতে? আমি অভিনেত্রী না হলে হয়তো লয়ার হতাম, কেননা আমার ইচ্ছে ছিল লয়ার হওয়ার। কিন্তু তারপর আবার একবার এয়ার হোস্টেস হতেও ইচ্ছে করেছিল, তারপর জার্নালিস্ট হতেও ইচ্ছে করেছিল, এগুলো সবই ইচ্ছে করেছিল। কিন্তু প্রথম যেটা আমার ইচ্ছে করেছিল সেটা হচ্ছে ল নিয়ে পড়াশোনা করতে ইচ্ছে হয়েছিল, সেই জন্য হয়তো হতাম লয়ার। দেবলীনা, আমাদের সকলের জীবনেই এমন কোনো ঘটনা থাকে যেটা আমরা মনে হয় যে এটা না ঘটলে ভালো হতো, বা আমার হাতে যদি পাওয়ার থাকতো এটা আমি ডিলিট করে ফেলতাম যেন না ঘটতো। তোমার জীবনে এমন কোনো একটা ঘটনা যেটা তুমি ডিলিট করতে চাও, মানে স্কোপ পেলে ডিলিট করবে? এটা একটাও নেই। তার কারণ হচ্ছে, একটা সময় ছিল যখন আমি বেশ কয়েকটা ঘটনা ডিলিট করতে চাইতাম। আজকের যে আমি বর্তমান আমি, তার মনে এরকম এমন কোনো ঘটনা নেই। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা ঘটনা আমার জীবনে না সাংঘাতিক সাংঘাতিক ঘটনা আছে, সিনেমাটিক সব ঘটনা আছে যেগুলো দর্শক জানেন। প্রত্যেকটা ঘটনা আমাকে একরকম ভাবে গড়েছে। প্রত্যেকবারই আমি চুজ করেছি আমি ভাঙবো না, আমি গড়বো নিজেকে, এবং নতুন করে পড়াশোনা শুরু করেছি, নতুন করে নিজেকে গ্রুম করা শুরু করেছি, নতুন কিছু একটা শুরু করেছি। তা আমাকে একরকম ভাবে গড়েছে প্রত্যেকটা ঘটনা। গড়তে 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 আজকের এই বর্তমান দেবলীনরা তৈরি করেছে ওই ঘটনাগুলোই, যেগুলো নাকি আমি একসময় ভাবতাম আমি ডিলিট করব। এবং আমার এই বর্তমান দেবলীনাটাকে ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ। ওই ঘটনাগুলো না ঘটলে এই বর্তমান আমি হয়ে উঠতে পারতাম না। কাজে ওগুলো ঘটেছে, খুব ভালো হয়েছে, আমি একটাও ডিলিট করতে চাই না। আজকের মতো কথোপকথনের এখানেই ইতি। আপনাদেরকে অজস্র ধন্যবাদ আমাদের এইভাবে ভালোবাসার জন্য। একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা তো দেখছেন, আপনারা কমেন্টে প্রতিনিয়ত জানাচ্ছেন, কিন্তু শুধু নিজেরা দেখলে হবে না, আপনাদের পরিচিত জনদের সাথেও এটা একটু প্লিজ শেয়ার করবেন। এত ভালো ভালো গেস্টরা আসছে আমাদের কাছে, তাদের মূল্যবান মতামত বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, এটা একটু প্লিজ শেয়ার করবেন। এবং ডেফিনেটলি আমরা হুলাবিলা, ক্যাফে হুলাবিলাকে গ্রেটফুল ওনাদের কাছে আমাদের এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেওয়ার জন্য, আজকে কথা বলতে দেওয়ার জন্য। আর যাওয়ার আগে ডেফিনেটলি দেবলীনাকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। বলতে হলে অনেক কিছু বলতে হয়। আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সমাজে, খুব বেশি কিছু বলবো না। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে, সেটাই একটু আমি বলবো সকলকে। সেটা হচ্ছে যে আমাদের গোটা পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্সটার একটা টালমাটাল অবস্থা, একেবারে এরকম হয়ে গেছে। আমরা নিজে হাতে করে পৃথিবীটাকে একদম ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছি, যেটা নাসা বলছে। যদি আমাদের জীবনটা প্রিয় হয় এবং পৃথিবীটা প্রিয় হয়, তাহলে কিন্তু আমরা মানুষ বাদ দিয়ে বাকি প্রাণী, ইনক্লুডিং আমি গাছপালার কথাও বলছি, সেগুলোর দিকে যদি একটু নজর দিই নিজেদের বাঁচানোর জন্য, তাহলে আমরা পৃথিবীটাকে বাঁচিয়ে দিতে পারি। প্রত্যেকে ভাববেন আমি একা করলে কি হবে? হবে না। তো বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়। প্রত্যেকে একা করুন, তাহলে আমাদের পৃথিবীটা বেঁচে যাবে। আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।